ছিল না ড্রাগ ও ট্রেড লাইসেন্স, ফার্মেসি চালানোর পূর্ব অভিজ্ঞতা, এমনকি সর্বোচ্চ 2 দরদাতার চেয়ে ভাড়াও দিয়েছে 5 গুণ কম। তারপরও এই কাজ পেয়েছেন 2 ব্যবসায়ী। আর একেই নিয়ম মেনে কাজ দেয়া বলছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। আর সেই আয়ের টাকা রাখতে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন 16টি। অপূর্ব স্থাপত্য শৈলী আর বিশ্বমানের প্রযুক্তি সুবিধা নিয়ে তৈরি হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। 2022 সালের সেপ্টেম্বরে উদ্বোধনের পর এর দায়িত্ব বুঝিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই নানা অনিয়ম ও ব্যবস্থাপনা ঘিরে ধরে হাসপাতালটিকে, বাদ যায়নি ফার্মেসিও। ফার্মেসির নাম হসপিটাল ফার্মেসি। এটি দেখে যে কেউ ভাবতে পারেন যে এটি হয়তো এই প্রকল্পের অধীনে সরকারি কোনো আয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গাটি সহ আরও একটি জায়গা ভাড়া দেওয়া হয়েছে মাত্র 50 ও 100 টাকা বর্গফুটে। আর এই কাজটি পেয়েছেন একজন আদম ব্যবসায়ী। তবে দরপত্র মূল্যায়ন কমিটির দাবি সবই হয়েছে নিয়ম মেনে, নিয়ম কানুন অনুসরণ করে করা হয়েছে এবং ওটিএম ওপেন টেন্ডারিং মেথডের মাধ্যমে করেছে। সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। দরপত্রের ঠিকানা 382 মগবাজার, কিন্তু সেখানে এর অস্তিত্ব নেই। কোথায় গেছিস? স্কাটন রোডে চলে গেছি। পরে মগবাজারে আরেক ঠিকানায় গিয়ে দেখা গেল সেটি আদম ব্যবসার অফিস, অথচ কাজ পাওয়ার শর্ত ছিল থাকতে হবে মডেল ফার্মেসির অন্তত 6টি শাখা। হসপিটাল ফার্মেসিকে কার্যাদেশ দেওয়া হয়েছে 2023-এর 25 জুলাই। তবে তারা 27 দিন পর করেছে ট্রেড লাইসেন্স, আর ড্রাগ লাইসেন্স করা হয়েছে 203 দিন পর। অথচ এসব ছাড়া টেন্ডারে অংশ নেয়ারই কোনো সুযোগ নেই। এখানেই শেষ নয়, জালিয়াতি হয়েছে দর বা মূল্য নির্ধারণের ক্ষেত্রেও। সুপার স্পেশালাইজড হাসপাতালের লেভেল 1-এ সাবা ফুডস নামের এই প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে 431 টাকা বর্গফুট হিসেবে, আর ঠিক পেছনেই হসপিটাল ফার্মেসি ভাড়া পেয়েছে মাত্র 100 টাকা বর্গফুট হিসেবে। উন্মুক্ত এই দরপত্রে অংশ নেয়া 5 প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা গুলশানের তামান্না ফার্মেসি, মাসে ভাড়া 2,40,000, কিন্তু 5 গুণ কমে মাত্র 46,750 টাকায় কাজ দেয়া হয় হসপিটাল ফার্মেসিকে। এতে চুক্তির 3 বছরে 69 লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। বারবার যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করার পর তারা বিভিন্ন রকম তাল বাহানা, যে হ্যাঁ আপনারাই পাবেন, একটু প্রক্রিয়া আছে, প্রসেস আছে। এক পর্যায়ে বলল যে না, একটু ঝামেলা হয়েছে, রিটেন্ডার হবে। বঙ্গবন্ধু মেডিকেলের সরকারি ফার্মেসির নাম হাসপাতাল ফার্মেসি, আর ব্যক্তি মালিকানাধীন হলেও সুপার স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি ক্ষেত্রেও দেওয়া হয়েছে একই ধরনের নাম। এটা আসলে হসপিটাল ফার্মেসি নামকরণ করা হয়েছে। একটা আস্থা থাকে যে এটা হসপিটালের একটা হয়তো হসপিটালের প্রতিষ্ঠান, এরকম একটা হয়তো মানুষের মধ্যে ধারণা ক্রিয়েট হয়। আমাদের কোনো ব্রাঞ্চ নেই, হসপিটাল ফার্মেসি একটাই। এছাড়া খাবারের জন্য ভাড়া দেওয়া হয়েছে 3টি ক্যাফেটেরিয়া। এতে বড় শর্ত ছিল এই কাজ পেতে দেশ বিদেশে ক্যাফেটেরিয়া পরিচালনায় থাকতে হবে 15 বছরের অভিজ্ঞতা। অথচ কাজ পাওয়া নুরিশ ল্যাব ট্রেড লাইসেন্সই করেছে গত বছরের 14 জুন। ঢাকায় টোটাল কয়টা ব্রাঞ্চ আপনাদের? না, আমাদের ওরকম ব্রাঞ্চ নেই। আর এই ক্যাফেটেরিয়ার কাজও পেয়েছেন ফার্মেসির কাজ পাওয়া 2 জনের একজন। দরপত্রে দেয়া ঠিকানা বনানীতে গিয়ে দেখা গেল সেটি নির্মাণ প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট ব্যবসার কোনো অভিজ্ঞতাই নেই তাদের। ওনার কিসের বিজনেস এখানে? কনসালটেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখা আছে সাইনবোর্ডে, এটা ইঞ্জিনিয়ারিং। এবার এসব তথ্য নিয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতির কাছে গেলে পাল্টে গেল তার বক্তব্য। কিভাবে সম্ভব? এটিপিসি আমাকে একটু চেক করে দেখার সময় দিতে হবে, আমি দেখতে চাই। যারা কাজ পেয়েছে আপনাদের সিদ্ধান্তে পায়নি, এটা চিঠিপত্র সব আমি কমিটির প্রধান হিসেবে আমরা দেখেছি, বাট সিদ্ধান্ত অনেক সময় তো আরও প্রশাসনিক লেভেল থেকে থাকে। অথচ কথা ছিল এখানে হবে বিশ্বমানের একটি ফার্মেসি। রোগীকে কম দামে ওষুধ দিতে তা নেওয়া হবে সরাসরি কোম্পানির কাছ থেকে। তবে এর বদলে ফার্মেসির জায়গা ভাড়া দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপাচার্য শারফুদ্দিন আহমেদের প্রশাসন। ফার্মেসিটার ব্যাপারে আমি অলরেডি ওখানে একটা কমিটি করে দেওয়া আছে, তারা এটা সার্চ আউট করতেছে যে এটা কিভাবে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি যেহেতু সব কিছু আমরা চালাতে পারি, ইনডোর ফার্মেসি এবং আউটডোর ফার্মেসি কেন চালাতে পারবো না? এদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের আয়ের টাকা রাখতে 1-2টি নয়, খোলা হয়েছে 16টি ব্যাংক অ্যাকাউন্ট। ছিল না ট্রেড লাইসেন্স,
ছিল না ড্রাগ লাইসেন্স, ছিল না ফার্মেসির কোনো অস্তিত্বই, নয় সর্বোচ্চ দরদাতাও। যে প্রতিষ্ঠানের টেন্ডারে অংশগ্রহণ করারই কোনো যোগ্যতা ছিল না, সেই প্রতিষ্ঠানই বিশ্বমানের এই হাসপাতালে ফার্মেসি পরিচালনার দায়িত্ব পেয়েছে। কতটা বেপরোয়া হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিচালনায় বসে এতটা অনিয়ম করা যায়? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এজেন্সি ও নিয়োগদাতার প্রতারণার কারণে ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে পারেনি 50,000-এর বেশি কর্মী। কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস শনিবার এই তথ্য জানিয়েছে। এদিকে মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করার ঘোষণা দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দোষীদের ছাড় দেওয়া হবে না। 31 মে মালয়েশিয়া প্রবেশের শেষ দিনে মোট 12টি ফ্লাইটে মালয়েশিয়া গিয়েছেন 2000-এর বেশি কর্মী। রাত 12টা পর্যন্ত সময় থাকলেও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ জানান, শুক্রবার রাত 12টার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হয়েছেন বাংলাদেশের কর্মীরা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার জানান, 5,27,000-এর বেশি চাহিদাপত্র সত্যায়ন করেছে হাইকমিশন। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। তবে বিএমইটির তথ্য বলছে, মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হওয়ায় প্রায় 30,000 অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তায় পড়েছেন। 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি এবং এ পর্যন্ত 4,72,000-এরও বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছেন। যে কাজ, সেই কাজে যেন তারা নিযুক্ত হন এবং বেতন ভাতা সহ যে প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে, সেটি যেন নিশ্চিত হয়, সেক্ষেত্রে দূতাবাস সচেষ্ট ছিল এবং থাকবে। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, সমস্যা সমাধানে দূতাবাস ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিয়োগদাতাদের সাথে যোগাযোগ রাখার কথা জানিয়েছে দূতাবাস। ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেননি, তাদের দ্রুত সেখানে পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মতিঝিল, টিকাটলি, হাটখোলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির মহোৎসব চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশন 30 এপ্রিলের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু কেউই সেই সময়ের মধ্যে পারেনি, বরং কবে শেষ হবে তাও জানা নেই। তাই ঠিকাদারদের জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছে কর্পোরেশন। বর্ষা এলেই রাজধানীতে খোঁড়াখুঁড়ির ধুম পড়ে যায়। ব্যস্ততম মতিঝিল শাপলা চত্বরের পাশের সড়ক এটি। এপ্রিলের শেষ দিকে খোঁড়াখুঁড়ি শুরু করে ডিপিডিসি। উদ্দেশ্য বিদ্যুতের ভূগর্ভস্থ সংযোগ স্থাপন। একই পরিস্থিতি ইত্তেফাক মোড়ে। দিনের বেলাতেই প্রায় 1 কিলোমিটার রাস্তায় কাজ চলছে। যত্রতত্র ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, ফলে সড়কে দেখা দিয়েছে অসহনীয় যানজট। রাস্তা পারাপারেও দুর্ভোগ। আমাদের 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আপনারা দেখুন, আমার ক্ষতি হচ্ছে না? আমি একটা কাজ নিয়ে আসছি, একটা নির্দিষ্ট টাইমে কাজটা করতে পারতেছি না, আসতেও পারতেছি না, যাইতেও পারতেছি না। আসার পরে জল আটকে থাকিতেছে এবং দেখা যাচ্ছে যে আমরা তো চলাচল রেগুলার করব, গাড়ি দিয়েও যেতে যায় না। গরিব দুঃখীদের সবার ডাবল কষ্ট হচ্ছে। এই কামটা ওনারা একসাথে না করে আস্তে ধীরে করতে পারছে। এপ্রিলের 30 তারিখের মধ্যে কাজ শেষ করা সহ 23 শর্তে রাস্তা খোঁড়ার অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু কাজ শুরুই হয় এপ্রিলের শেষ দিকে। কেন দেরি হলো? কাজ শেষ হবে কবে? প্রকল্প পরিচালক রাজিবুল হাদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারকে জরিমানার কথা ভাবছে ঢাকা দক্ষিণ। আমরা তাদেরকে 24 তারিখে সতর্ক করেছি যে আপনার হাতে আর 6 দিন সময় আছে, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে এগুলা বিলম্ব করছে। বর্তমান কর্পোরেশন এই দায় নিতে রাজি নয়, তাদের ব্যর্থতার দায়, কারণ এটির জন্য তাদেরকে জরিমানা দিয়ে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বংশালেও চলছে খোঁড়াখুঁড়ির কাজ। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীতে ওয়াসার পানির মান নিয়ে নগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। সেই মান ঠিক না করেই আবারও পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াসা, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিচালনা পর্ষদকে না জানিয়েই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও ওয়াসার দাবি পানির দাম 10% বাড়ানো কম হয়েছে। রাজধানীর রামপুরার বাসিন্দারা এই বুথ থেকে খাবার পানি কিনতে বাধ্য হন, কারণ বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত, পানের অযোগ্য। এমন অভিযোগ রাজধানীর অনেক এলাকায়। পানির মানের এমন বেহাল দশা হলেও তা ঠিক করার উদ্যোগ নেয়নি ওয়াসা। উল্টো পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গোসল করার সময়ও হচ্ছে সেটাতে গন্ধ আসে, সেটা তো খাওয়া যায় না। তো সেই পানি যদি আবার দাম বাড়ায় তাহলে তো আসলে আমাদের জন্য সেটা বেয়ার করা কষ্ট হয়ে যায়। এমনি পানি বিল দেওয়ার সমস্যা, সব কিছুর দাম বেশি, তাইলে তো আপনার আমাদের সমস্যাই হবে পানির বিল বাড়াইলে। আবাসিক গ্রাহকদের জন্য 1000 লিটার পানির দাম 16 টাকা 70 পয়সা নির্ধারণ করেছে ওয়াসা, যা বর্তমানে 15 টাকা 18 পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে 42 টাকা। পানির দাম বৃদ্ধি অযৌক্তিক বলছে ভোক্তাদের সংগঠন ক্যাব। ওয়াসা পানির মান নিয়ে ভাবেন বলে মনে হয় না, তবে দাম নিয়ে ভাবেন, এবং সেই জন্য বছর বছরই এই পানির মূল্য বৃদ্ধি করে আসছে। সব কিছু মিলে সেবার সাথে মূল্যের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আমরা এর প্রতিবাদ করি। নিয়ম অনুযায়ী পানির দাম বাড়াতে হলে পরিচালনা পর্ষদের অনুমতি লাগে, কিন্তু এবার সেই নিয়মের তোয়াক্কা করেনি ওয়াসা। ওয়াসা আইন অনুযায়ী ওয়াসা কর্তৃপক্ষ কখনোই ওয়াসা বোর্ডকে বাইপাস করে কোনো কাজ করার অধিকার রাখেন না, এবং বিশেষ করে পানির দাম বাড়ানোর মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এটি কোনোভাবেই ওয়াসা বোর্ডকে বাইপাস করার কোনো সুযোগ নেই। সবশেষ 2021 সালে পানির দাম 5% বাড়ায় ওয়াসা। 2022 সালে দাম বৃদ্ধির ঘোষণা স্থগিত করে হাইকোর্ট। তবে এবার 10% দাম বৃদ্ধিও কম হয়েছে দাবি ওয়াসার। 5% ওয়াসা বোর্ড পড়ে, যদি 10 বা তার মোর হয় তো সরকার পড়বে, এটা বলা আছে। এগুলো কোনো অজুহাত না। 21 সালে বাড়ানোর পরে 22 সালে 5, 23 সালে 5, 24 সালে 5% বাড়াবে। 15% হওয়া উচিত ছিল, সেখানে 10% অনেক কম হয়েছে। ঢাকায় এ নিয়ে 16 বছরে 16 বার পানির দাম বাড়ালো ওয়াসা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আরিফুল ইসলাম নামে এক জাপান প্রবাসীকে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কানাডা প্রবাসী পারভিন নামের এক নারীর সাথে স্বামী স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন আরিফুল। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় 17 মে বিকেল 4:09 আরিফুল ইসলাম ও পারভিন আক্তার একসাথে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন। এরপর 18 মে ভোর 6:31 বাসা থেকে একা বের হয়ে যান পারভিন। আরিফুল জাপান প্রবাসী আর পারভিন থাকেন কানাডায়। বসুন্ধরা আবাসিক এলাকার মাটি প্রপার্টিস নামের একটি ভবনে স্বামী স্ত্রী পরিচয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তারা। 15 দিন পর শনিবার আরিফুলের মরদেহ মিলল ওই ঘরে। পাওয়া যায় নোটারি করা বিয়ের হলফনামা ও হাতে লেখা চিরকুট। পরিবার বলছে পারভিনের সঙ্গে আরিফুলের পরকীয়ার সম্পর্ক ছিল, তবে বাংলাদেশে যাওয়া ও বিয়ের বিষয়টি তারা জানতেন না। জাপান থেকে আরিফুলের স্ত্রী আয়শার ফোন পেয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। মেয়ে আপনার কানাডা থেকে আসছে, মেয়ে পরিকল্পিতভাবে আসছে তারে খুন করার জন্য। তাকে 17 তারিখে খুন করছে, মেয়ে 18 তারিখ সকালবেলা চলে গেছে। আরিফুলের বুক ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। 18 তারিখ সকাল 6:31 পারভিন আক্তারকে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ সহ ওই রুম থেকে বের হয়ে চলে দেখা যায়। এরপরে ওই রুমে আর কাউকে প্রবেশ করতে দেখা যায় নাই। লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। এই হচ্ছে অবস্থা, এবং ঘটনাটি বোঝা যাচ্ছে যে প্রায় 10-12 দিন আগের। প্রযুক্তির সহায়তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারভিনের সবশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ। হত্যার পর পারভিন কানাডায় ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
গণমাধ্যম সহ বিভিন্ন সূত্র তার বিদেশে যাওয়া নিশ্চিত করলেও শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেনজিরের অবস্থান জানে না সরকার। এদিকে তাকে না পেয়ে গুলশানের বাসার ঠিকানায় চিঠি দিয়েছে দুদক। গুলশান 1 এর অভিজাত এলাকায় উচ্চ মূল্যের ফ্ল্যাট বাড়িতে থাকতেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 12 তলা এই ভবনের 2500 স্কয়ার ফিটের 4টি ফ্ল্যাট রয়েছে তার। এসব ফ্ল্যাটের প্রতিটির দাম 5 কোটি টাকা করে হলেও বেনজির ও তার পরিবার 4টি ফ্ল্যাটের দাম দেখিয়েছেন মাত্র 2.5 কোটি টাকা। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলছেন 3 মাস ধরে এই বাড়িতে থাকতেন বেনজির ও তার পরিবার। 3 সপ্তাহ ধরে তাদের দেখা যাচ্ছে না। এমনকি তাদেরকে না পেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক থেকে চিঠি ভবনের রিসিপশনে দেয়া হয়েছে। কাল দুদকের দিকে লোক আছে, দুর্নীতি কমিশনার থেকে 3 জন লোক আসতাম, একটা চিঠি দিয়ে তারা চলে গেছে। সর্বশেষ বলতে পারলাম না সঠিক, 7-3 এরকম দেখছি লাস্ট। মাস 3 ধরে এরকম দেখছি আছে। উঠতে দেখছেন? উঠতে দেখেন আমরা লোকজন আসতেছে যাইতেছে টুকে দেখি। বিভিন্ন গণমাধ্যম বলছে 4 মে স্ত্রী জিশান মির্জার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বেনজির। তার মেয়েরাও সাথে ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সাবেক আইজিপি বেনজিরের ব্যক্তিগত অপকর্মের দায় নেবে না পুলিশ। তার অবস্থান সম্পর্কে জানে না সরকার। অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে, এটা ব্যক্তিগত ব্যাপার। 6 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এছাড়া 9 জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও সন্তানদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনজির আজিজ ইস্যুতে সরকারের দেয়া বিভিন্ন বক্তব্য জনগণের সাথে তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করে তিনি বলেন ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সাবেক আইজিপি বেনজির দেশ ছেড়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তার দাবি সরকারের প্রশ্রয়ে দেশে সীমাহীন লুটপাট চলছে। দেশ ও মানুষের কথা চিন্তা না করে কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকা যায় তা নিয়েই সরকার ব্যস্ত বলেও অভিযোগ করেন ফখরুল। তাদের এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। শুরু হলো আসন্ন ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট বিক্রি। 17 জুনকে ঈদের দিন ধরে আজ থেকে আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়, পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা 2টায়। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জুনের আসন বিক্রি হচ্ছে আজ। 13 জুনের আসন বিক্রি 3 জুন, 14 জুনের আসন বিক্রি 4 জুন, 15 জুনের আসন বিক্রি 5 জুন আর 16 জুনের আসন বিক্রি 6 জুন। যাত্রীদের অনুরোধে নন এসি কোচের 25% আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। বড় ধরনের ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের নেই। জনগণ এ বিষয়ে তেমন সচেতন নন। সরকারের নীতি নির্ধারকরা বলছেন রাজধানীকে ভূমিকম্প সহনশীল করতে কাজ চলছে। আর ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অপরিকল্পিত ঢাকা মহানগরীতে নানা দুর্যোগের পাশাপাশি বড় ধরনের ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। বিশেষ করে জলাশয় ভরাট করে যেসব বহুতল ভবন গড়ে তোলা হয়েছে সেগুলো রয়েছে চরম ঝুঁকিতে। সম্প্রতি বেশ কিছু ভূমিকম্প ভবিষ্যতে আরও বড় ধরনের ভূমিকম্পের সতর্ক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজউকের উদ্যোগে ভূমিকম্প সহনশীলতা বিষয়ক দুদিনের এক আন্তর্জাতিক সেমিনারে উঠে আসে এসব কথা। নীতি নির্ধারকরা বলছেন পুরো বাংলাদেশকে নিয়েই চিন্তা করার সময় এসেছে।
ভূমিকম্প হলে শুধু ঢাকা না, আপনার পুরো বাংলাদেশের নর্থ ইস্ট রিজনটা কিন্তু ঝুঁকিপূর্ণ। ঢাকা ছাড়া আপনার বাকি এলাকা যেগুলি আছে, যেখানে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলি, ওখানেও যেন আমরা এই কাজটা করি। রাজধানীকে ভূমিকম্প সহনশীল করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এই জন্য টেকসই অবকাঠামোয় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যে কোনো দিন আমাদের এখানে কিন্তু একটা বড় ভূমিকম্প হইতে পারে। আজকের যে ডেলিব্রেশনস হবে, এখান থেকে আপনারা যা কনক্লুশনস ড্র করবেন, ওগুলি যেন যত তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি। ভূতাত্ত্বিক দিক থেকে ঢাকা মহানগরী মধুপুর বিভাজনে অবস্থিত, তাই ভবন তৈরিতে কোনো অবহেলা না করার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। বিল্ডিং কোডের সঠিক এনফোর্সমেন্ট যেমন জরুরি, তেমনি কোনো গভর্নমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রাম যদি থাকে বিল্ডিং ওনারদের জন্য, তাহলে তারা নিজেরাই মোটিভেটেড হবে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য। বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের বিশেষজ্ঞরা। বলেন, বড় মাত্রার ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা জরুরি। বাংলাদেশ ও এর আশপাশ অঞ্চলে 1988 সাল থেকে এখন পর্যন্ত 12টি মাঝারি মানের ভূমিকম্প হয়েছে, আর সে বছরগুলোতে এর সংখ্যা আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের পর এবার উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর পূর্বে বৃষ্টির কারণে নদ নদীর পানি বাড়বে। এছাড়া ভারতের সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে, যার ঢল নেমে আসবে তিস্তা ও যমুনায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ওই এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে। ভারতের কেরালা উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করেছে বর্ষা। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। চলতি বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এর প্রভাব পড়বে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। বাড়বে যমুনা ও তিস্তার পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আপাতত নদীর পানি বিপদসীমার নিচে, তবে বৃষ্টির কারণে 15 দিনের মধ্যে বাড়বে সব অঞ্চলের নদ নদীর পানি। সিকিম অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, তবে আমাদের দেশের যে ভাটির যে বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলগুলোতে এখনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। সে কারণে সামগ্রিকভাবে নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে ধীরে ধীরে বর্ষা মৌসুম বিস্তার লাভ করার সাথে সাথে এই অঞ্চলগুলোতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এর কারণে আগামী 5 দিন রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে। রংপুর থেকে শুরু করে আপনার উত্তর পূর্ব অঞ্চল, সিলেট, এইসব জায়গাতে আগামী 2-3 দিন মোটামুটি একটা ভালো বৃষ্টি হবে। তারপর থেকে ক্রমান্বয়ে কমে যাবে, কারণ হচ্ছে যেহেতু মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় আছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, যমুনার পানিও বাড়ছে, আর সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খুব ধীরে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল কমে আসার পাশাপাশি সিলেট অঞ্চলে গত 24 ঘন্টায় বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়নি, তবে এখনও নগরের নিচু এলাকা সহ 7 উপজেলায় বিস্তীর্ণ অংশ প্লাবিত রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেট থেকে আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় সিলেটে কোনো বৃষ্টির তথ্য না পেলেও অনেক এলাকায় এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। পানিবন্দী এলাকার কি পরিস্থিতি, তারা কি ঠিকমতো খাবার পানি পাচ্ছে কিনা, প্রশাসনিক কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা তারা? দেখুন, গত 24 ঘন্টায় সিলেট আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সিলেটে মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি সুরমা নদীর পানি, যেটি কিনা আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই পানিটুকুও কিন্তু সিলেট পয়েন্টে এখন পুরোপুরি লেভেল, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে কিন্তু এখন আর সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে না। মানে এটি বলছিলাম যে সিলেট পয়েন্টের কথা। তবে কানাইঘাট যে পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কিংবা আবহাওয়া অফিস, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা বলেছেন যে আসলে সার্বিক পরিস্থিতি যে পর্যবেক্ষণ করে তারা বলছেন যে আসলে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেটি আসলে এখন অনেকটাই উন্নতির দিকে।
এবং সিলেটের যে বিভিন্ন উপজেলায় পানি প্রবেশ করেছিল এবং প্লাবিত হয়েছিল, সেই উপজেলাগুলো থেকেও কিন্তু গতকালকে পানি নামতে শুরু করেছে। তবে একটি শঙ্কার জায়গা ছিল যে সিলেটের নগরীতে যে 15টি ওয়ার্ড ডুবে গিয়েছিল, সেই 15টি ওয়ার্ড থেকেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে আজকে পানি নামতে শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন দিনের আবহাওয়াটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এবং সিলেট আবহাওয়া অফিস থেকেও যদিও বলা হয়েছিল যে আগামী 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে সিলেটে হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে আবহাওয়াটি দেখছি তাতে করে কিন্তু দিনের আবহাওয়া খুবই ভালো। সেক্ষেত্রে আসলে বৃষ্টিপাত এখনো হয়নি এবং 24 ঘন্টার যে বৃষ্টিপাতের রেকর্ড ছিল সেটিও আমি আপনাকে জানালাম। আরেকটি বিষয় হচ্ছে যে যারা আশ্রয় কেন্দ্রে যাদেরকে স্থান দেওয়া হয়েছিল, নগরীর যে সকল এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছিলেন কিংবা উপজেলা যারা বাসিন্দা যারা আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছিলেন, তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং আগে ত্রাণের পরিমাণ যতটুকু ছিল তার থেকেও কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের পরিমাণটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সর্বাত্মকভাবে যেভাবে আসলে তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতাটুকু করা হচ্ছে। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনেও যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা স্থান নিয়েছিলেন সেই বন্যা দুর্গতদের জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট কিংবা প্রয়োজনীয় খাবার সামগ্রী সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে যে সিলেট নগরীতে আজকে যেহেতু সিলেট নগরী থেকে পানি কমতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে এখানে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে সেটি একটুও কমেনি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। কেননা অনেকের বসত বাড়িতে পানি ওঠার কারণে তাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই যে দুর্গন্ধযুক্ত পানি, এই দুর্গন্ধযুক্ত পানির কারণে তারা বলছেন যে আসলে নানা ধরনের পানি তারা আমাদের রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি নীলফামারী থেকে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সিলেটে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ভারতের সিকিমে বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা এবং যমুনার পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, আপনি যেমনটি শুনছিলেন যে ভারতে বৃষ্টিপাতের কারণে এখানে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে পূর্বাভাস যেহেতু পাওয়া গেছে, পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাবেন। আর যেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বাঁধের, সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে গত এক সপ্তাহে 2বার পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকাল সন্ধ্যার পর সন্ধ্যা 7টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি ছিল 50.90 সেন্টিমিটার। এরপরে কিন্তু আজ সকাল 8টায় সর্বশেষ যে পানির পরিমাপ, তাতে কিন্তু 25 সেন্টিমিটার বেড়ে 51.15 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা নদীর ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে গেল 29 মে বুধবার রাত 8টার পর থেকে হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করে এবং এরপর পরদিন 11টা পর্যন্ত কিন্তু বিপদসীমা অতিক্রম না করলেও বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এর ফলে কিন্তু যদিও নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তিস্তার নিম্নাঞ্চলে অবস্থিত, এই এলাকাগুলো প্লাবিত না হলেও কিন্তু নীলফামারীর পরে যে জেলা রয়েছে লালমনিরহাটের আদিতমারি, লালমনিরহাট সদর, পার্শ্ববর্তী রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়ার বেশ কিছু এলাকায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু সেখানে ভাঙন দেখা দিয়েছে। গত 31শে মার্চ লালমনিরহাটের মহিষখোঁচা এলাকায় আদিতমারি উপজেলার এই স্থানীয় বাসিন্দারা কিন্তু মানববন্ধন করেছে যেন পানি উন্নয়ন বোর্ড বর্ষা শুরু হওয়ার আগ মুহূর্তেই এই যে ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে যেন তারা অতি জরুরিভাবে যে কাজগুলো করে, বিশেষ করে জিও ব্যাগ ফেলে বন্যা ভাঙন প্রতিরোধ করা, সেই কাজের জন্য কিন্তু তারা মানববন্ধন করেছেন। পাশাপাশি গত এক সপ্তাহে কিন্তু রংপুরের গঙ্গাচড়ার গোডাউনের হাট এবং গদাই কাউনিয়া উপজেলার সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করেছে। সেখানে কিন্তু প্রায় 1 কিলোমিটারের মতো জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, সেখানে কাজ করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। তবে নীলফামারী
নীলফামারী ডালিয়া ডিভিশন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জরুরি ভিত্তিতে কাজগুলো করা হয়। তবে এবার কিন্তু বর্ষা শুরু হওয়ার আগে থেকেই এই জায়গাগুলো তারা অ্যাসেসমেন্ট করা শুরু করে দিয়েছেন, যাতে বর্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে যে জরুরি পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে তারা জরুরি ভিত্তিতে কাজ করে বন্যা প্রতিরোধ করতে পারেন এবং তারা কিন্তু ভাঙন রোধে স্থানীয় মানুষদেরকে কিন্তু তারা সহায়তা করতে পারেন। এই জন্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু রয়েছে। তবে তিস্তা পাড়ের যে নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত 113 কিলোমিটার যে তিস্তা নদীর ব্যাপ্তি, এই তিস্তা নদীর দুই পাড়ে ডান তীর এবং বাম তীর বাঁধে প্রতি বছর বর্ষায় কিন্তু হঠাৎ করেই ভারত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারী বৃষ্টিপাতে কিন্তু প্রতি বছর 2 থেকে 3 বার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই তিস্তা পাড়ের মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি যে তিস্তার দুদিকেই কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যাতে প্রতি বছর এই ক্ষতির হাত থেকে যেন তিস্তা পাড়ের মানুষ রক্ষা পায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রিভারান পিপলের পরিচালক তুহিন অদূত এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে যে দাবিটি করে আসছে, বাংলাদেশ সরকার কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কথা বলছে যে এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার যে 113 কিলোমিটার যে তিস্তা নদীর ব্যাপ্তি, এই তিস্তা নদীর দুই পাড়ের মানুষ কিন্তু তাদের প্রতি বছর এই ক্ষতির হাত থেকে শত শত কোটি টাকার ক্ষতি হয়, এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। একইভাবে কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকারও বেশি এই বর্ষা মৌসুমে খরচ করতে হয়। সামগ্রিকভাবে এই এলাকার মানুষের দাবি তিস্তার দুই ধারে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে তিস্তার এই বর্ষা পরিস্থিতি থেকে, এই বন্যা পরিস্থিতি থেকে এই অঞ্চলের মানুষ মুক্তি পাবে। আশা করি বন্যার আগে প্রশাসন এই বিষয়গুলো নজরে আনবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লক্ষ্মীপুরে নদীর তীররক্ষা বাঁধের 15টি পয়েন্ট পড়েছে ধসের কবলে। ভাঙনের ঝুঁকিতে চর আলেকজান্ডার ও মাতব্বরহাট তীররক্ষা বাঁধের 5 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কিত নদী পারে 7 লাখ মানুষ। লক্ষ্মীপুরে তাণ্ডবের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। জোয়ারের তোড়ে চর আলেকজান্ডারের নদীর তীররক্ষা বাঁধের 15টি পয়েন্টে সরে গেছে ব্লক। কমলনগরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। ঘূর্ণিঝড়ের আঘাতের কয়েকদিন পার হলেও শুরু হয়নি বাঁধ সংস্কারের কাজ। ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে কিছু জিওব্যাগ ও ব্লক ফেলেছেন স্থানীয়রা। এই বাঁধ আজকে 8 বছর হয়েছে, কিন্তু তার 2-3 বছরের মাথায় এই বেড়িবাঁধের 5 কিলোমিটারের মধ্যে অনেক জায়গায় ডেবে গেছে। এখন যদি আমরা দ্রুতভাবে যদি কাজ যদি সরকারের কাছে আবেদন শুধু সরকার না করে, তাহলে আমরা এই বর্ষাতে বেড়িবাঁধ থাকবো না। তবে এলাকার লোকজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ। রামগতি এবং কমলনগর উপজেলার 32 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আমাদের যে নদী ভাঙন আছে সেটা প্রোটেক্ট করার জন্য আমাদের প্রকল্প চলমান আছে এবং পূর্ণ উদ্যমে কাজ চলমান আছে। এখন যেসব অঞ্চলে আমরা বেশি ভাঙন চলমান ছিল সেসব অঞ্চল অলরেডি আমরা প্রোটেক্ট করেছি, আর বাকি যে অংশটুকু আছে সেগুলো শীঘ্রই আমরা কাজ করে প্রোটেক্ট করে ফেলব। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শেষ হলেই পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণ পাঠানো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির অনুযায়ী যদি আমরা বরাদ্দ পাই, তাহলে সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সহ। আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির ভিত্তিতে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করব। রামগতি ও কমলনগর উপজেলায় অস্বাভাবিক জোয়ারে প্রায় 70 কিলোমিটার কাঁচা পাকা সড়কের ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয় 5 শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বাজেটে শুধু দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ বাড়ছে প্রায় 33%। এ খাতে বরাদ্দ থাকছে 1 লাখ কোটি টাকার বেশি। আর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে আগামী অর্থবছর সরকারের ব্যয় হবে 1,29,000 কোটি টাকার মতো। বিশ্লেষকরা বলছেন এই ব্যয়ের বোঝা বইতে হবে সাধারণ মানুষকে, যা অর্থনীতিতে আরও চাপ তৈরি করবে। গত 2 বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় সরকারের সুদ পরিশোধের খরচ অনেক বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাড়িয়ে 117 টাকা করেছে। তাই আগামী অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ ব্যয় আরও বাড়বে। এছাড়া বেড়েছে ব্যাংক ঋণের সুদহার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুদ ব্যয়। চলতি অর্থবছরের শুরুতে সরকার সুদ পরিশোধ বাবদ 94,376 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। আগামী অর্থবছরে দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে 33% বেড়ে 1,09,000 কোটি টাকা হতে পারে। একইভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে বরাদ্দ 61% বাড়ছে।
বাজেট একটা বিশাল অঙ্ক কিন্তু এবার নির্ধারণ করতে ঋণ পরিশোধ করার জন্য। বাংলাদেশ ব্যাংক একটা দিশে আছে কোনদিন ডিফল্ট করে, কিন্তু বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেট ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। হিসেব বলছে ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ ১৬,৫৯,৩34 কোটি টাকা। এর মধ্যে দেশীয় ঋণ ৯.৫ লাখ কোটি টাকা। ঋণ করে কিন্তু সেই যেটা করে ঋণের টাকাটা কিন্তু সব ব্যবহার করতে, ঋণের টাকা যদি অপচয় করে, ৫ টাকার জিনিস যদি ৫০০ টাকা দিয়ে কেনেন, তো সেই ঋণ শোধ পরিশোধ করতে পারবেন না আপনি, যেটা আপনি প্রাইভেট সেক্টরে দেখছেন ডিফল্ট লোন হচ্ছে। এখন আরও বেশি বিদেশ থেকে লোন যদি পার্টিকুলারলি নন কনসেশনাল লোন নেওয়া হয়, শর্ট টার্ম লোন নেওয়া হয়, সেগুলো গিয়ে আমার ডলারের পেমেন্ট অব্লিগেশন বাড়িয়ে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ করতে ডিফিকাল্ট করে ফেলবে। সেই জন্য আমাদের এই সার্বিক যে ফিসকাল পজিশন, সেটাকে মাথায় রেখে ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের পরিচালন বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার সকালে ময়মনসিংহ জজ আদালতে আসা বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে জেলা জজগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। এ সময় বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন তিনি। পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান বিচারপতি। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের বিরুদ্ধে। ফলে এই উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া এবং সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিমুল্লাহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনে আমিনুল ইসলাম শাহানের পক্ষ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের বিরুদ্ধে। অপর দুই প্রার্থী তাদের কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন। উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে উপজেলা হল রুমে মিটিং করেছে। উনি সিদ্ধান্ত দিয়েছে যা এ নিয়েও তার প্রার্থীকে ফাঁস করাতে হবে জনাব আমিনুল ইসলাম শাহানকে। মন্ত্রী মহোদয়ের কথা বললিয়া এবং এই সরকারের কথা বললিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি দৈবকরণ মার্কার চেয়ারম্যান প্রার্থী, তিনি এবং ওনার কর্মীরা সেই প্রভাব কাটাচ্ছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি সংসদ সদস্যকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আমিনুল ইসলাম শাহান। কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে বলে আমার জানা নেই এবং আমি কোথায় ওনার সাথে উপস্থিত ছিলাম না। তবে মন্ত্রী হিসেবে বাড়িতে আসলে ওনার সাথে সম্পাদক হিসেবে আমার দেখা করার কর্তব্য হিসেবে আমি ওনার সাথে দেখা করেছি। রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে, আর নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, তো উনি তার পোস্টারে আচরণবিধিমালা লঙ্ঘন করেছেন। সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনজীবী ব্যবস্থা নেব। চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় নির্বাচন হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে গিয়ার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের ৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং বাকি ৩ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। শনিবার রাত ৮:৩০টার দিকে ডেমরার বাঁশেরপুর এলাকায় জহির স্টিল অ্যান্ড রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। স্টিল মিলের সুপারভাইজার মোহাম্মদ সাকিব খান জানান, গিয়ারের ত্রুটি দেখা দেয় মেকানিক্যাল টিম সেটি মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে উপস্থিত ৭ জন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অবস্থা গুরুতর না হওয়ায় জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ৭ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের
আবাসিক চিকিৎসক। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।